অদ্ভুত। ওরও তীক্ষ্ণ দৃষ্টির মাঝেই বিছানার কোণে বসল, জড়সড় ভঙ্গিতে। জামার কোণ ধরে মোচড়া মুচড়ি করছে, মস্তিষ্ক হাতড়ে কিছু একটা বলে। মুভি দেখছেন? তন্ময়ের জবাব এলো না, তবে সে ল্যাপটপ ঘুরিয়ে দিয়েছে অরুর দিকে, যাতে সে নিজে দেখে নিতে পারে। ওরও কষ্ট পেল। কিছুক্ষণ আগের মিশ্রিত লজ্জিত অনুভূতি সদূরে পালালো। মনের গহীনে হানা দিল একরাশ বিষণ্ণতা। গুমট বাঁধভাঙা কান্না ঠেলে আসতে চাচ্ছে। সে ঠোঁটে ঠোঁট চেপে রাখল। কান্না না করার আপ্রাণ চেষ্টা করল, তার দ্বারা হলো না। ক্ষণিকের মাঝে চোখের কোণ ঘেঁষে গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। ফুঁপিয়ে উঠল, গলার স্বর নামিয়ে আওড়ালো। কথা বলেন না কেন? কি করছি আমি? তন্ময় নিশ্চুপ তাকিয়ে থাকলো, তারপর হুট করে উঠে দাঁড়ালো। ভাঙা পা ফেলে ধীর গতিতে গিয়ে দরজা লক করলো। ফিরে এসে দাঁড়ালো অরুর সম্মুখীন হয়ে, একদম সামনাসামনি। অরুর কান্না গলায় আটকে গেল, চোখের জল থমকে গেল। মুখ তুলে সে তাকালো। তন্ময় ঝুঁকল একদম অরুর মুখ বরাবর। তার ঘন তপ্ত নিঃশ্বাস অরুর মুখস্থি ছুঁয়ে গেল। অনিমেষ তাকিয়ে থাকলো ক্ষণিক, সময় নিয়ে শুধালো। তুই পিলগুলি নিয়েছিলি? অরু হকচকিয়ে ওঠে, বড় বড় চোখে চায়, দীঘল কালো পাপড়ি চাপটে চাপটে, মুখটা বড়সড় আকারে হা হয়ে রয়। তন্ময় কিভাবে বুঝল? সত্য কখনো চাপা থাকে না। আর তার তন্ময় ভাইয়া তো বুদ্ধিমান। এমন বুদ্ধিমান মানুষের কাছ থেকে কি সত্য লুকানো যায়? ওর চোখ নামালো, অপরাধীর ন্যায় মাথা নাড়ালো দুপাশে, যার অর্থ দাঁড়ায় সে পিলগুলো নেয়নি। তন্ময় সচল চোখে ইশারা ইঙ্গিত দেখল, বুঝল, তবে বক্ষে শান্তি পেল না, তাই ধমকের সুরে শাসালো। মুখে বল। না, নেইনি। কেন? ওরও কেন এর জবাব কি দিবে? হৃদয়ে যেই চিন্তাভাবনা রেখেছে সেগুলো বলবে, নাকি চুপ রইবে? পরপর আর এক দফায় ধমক খেল। দৃশ্যমান রূপে কেঁপে উঠল, নাক ফুলিয়ে তাকালো, মেয়ে যাওয়া গলায় বলল। আমি আমি ভাবছি আপনি খুশি হবেন। তন্ময় হাত বাড়ালো, অরুর গাল চেপে ধরল, মাথাটা উঠিয়ে চোখে চোখ রাখল। আমার খুশি দিয়ে কি? আমার খুশির জন্য এত বড় একটা স্টেপ কিভাবে নিলি? বলো, তুই এত অবুঝ কেন? একটা বাচ্চা সাধারণ বিষয় নয়। একটা বাচ্চা ক্যারি করার মতো মন মানসিকতা তোর নেই। যেই ধকল, যেসব সমস্যা নিয়ে তুই যাবি তা অগণিত। শারীরিক, মানসিক সব রকম যন্ত্রণা দিয়ে যাবি। প্রসবের যন্ত্রণা তুই সহ্য করতে পারবি? পারবি না। এই যন্ত্রণাগুলো দিয়ে তুই একা যাবি, আমি না। তাহলে কেন তুই? ওর টলমল চোখে চেয়ে আচমকাই তন্ময়ের কোমর দুহাতে চাপটে নিল, পেটে মাথা চেপে ধরল, কান্না মিশ্রিত স্বরে বলল। আপনি পাশে থাকলে আমি সব সইতে পারবো। তন্ময় থমকালো, স্থির চোখে তাকিয়ে থাকলো। পর মুহূর্তেই মাথা নুইয়ে হামলে পড়ল। অরুর কোমল গোলাপি ঠোঁট জোড়ায় নেশাক্ত বস্তুর স্বাদে নিজেকে হারিয়ে ফেলল। বেশ কিছু সময় পেরুল। অরুকে বুকে গেঁথে রাখল, মাথায় হাত বুলিয়ে তন্ময় আওড়ালো। আমি খুশি, ভীষণ খুশি। আমার হৃদয়ে এই অনুভূতি শ্রেষ্ঠ অনুভূতি যা তুই দিয়েছিস। মোস্তফা সাহেব দক্ষ মিস্ত্রি এনেছেন দোতলার পেছনের রুম দুটো ভাঙতে, ভেঙে একত্রিত করে বর্তমান ডিজাইন মোতাবেক একটা সুন্দর আলিশান কামরা বানাতে, তন্ময় আর অরুর জন্য। এর মধ্যে তিনি ভাইদের নিয়ে একটা ছোটোখাটো মিটিং সেরেছেন। মুখ্য বিষয় তন্ময় আর অরুর আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলা। সাবিহা অয়নের বিয়ের পূর্বেই তন্ময় অরুর বিয়েটা ঘরোয়াভাবে সেরে ফেলার উদ্দেশ্যে রেখেছেন মনে। গার্ডেনে প্যান্ডেল সাজাবেন, রীতিনীতি অনুসারে মেহেদি হলুদ, তারপর বিয়েটা। ডেট ফেললেন 21 তারিখ শুক্রবার, আজ থেকে 4 দিন পর। পরশু থেকে মেহেদি হলুদের প্রোগ্রাম শুরু করবেন। চেনা চেনা মানুষদের নিমন্ত্রণ করবেন। বিকেল দিকেই সিলেটে কল লাগালেন, নিমন্ত্রণ করলেন শ্বশুর বাড়ির সকলকে, তারা কালকের মধ্যেই চলে আসবে। মোস্তফা সাহেব সুমিতা বেগমের পরিবারকেও নিমন্ত্রণ করেছেন।
কলের মাধ্যমে পাড়া প্রতিবেশী আপনজন যারা ছিলেন সবাইকে 3 ভাই মিলে নিমন্ত্রণ করে ফেললেন। মাহিনদের আগমন ঘটেছে সন্ধ্যায়। হাত ভর্তি তাদের সরঞ্জাম, অনেক কিছুই এনেছে। এর মধ্যে হাস্যকর বিষয় দাঁড়ালো বেবি টয়েস। এতগুলো বাচ্চাদের খেলনা, সেগুলো গোছাতে নিয়ে জবেদা বেগম সহ বাড়ির সকলেই হাসলেন। হট্টগোল পড়ে গেল, চেঁচামেচি, তোড়জোড়, এলাহি সব কাণ্ড। তাদের হট্টগোলে শুনে কি না এসে থাকা যায়? তন্ময় এলো, তাকে ধরে বন্ধুদের অযৌক্তিক সব আচরণ, এই ইমোশনাল তো পরপর হাসি ঠাট্টার স্বরে খেপানো। মাহিন তন্ময়ের পাশে বসে, হাতে জুসের গ্লাস। সে মনোযোগ সহ বন্ধুর অ্যাক্সিডেন্টের বিবরণ শুনল। সিরিয়াস সিচুয়েশন। সেই মুহূর্তে হুট করে মাহিন শুধালো, কিরে, বাচ্চাটার ক্লেম চলছে? আসল ক্রেডিট কিন্তু সব আমার। হ্যাঁ, রাস্তা ক্লিয়ার আমি করেছি। তন্ময় হাসল। বন্ধুদের অযৌক্তিক আচরণের সঙ্গে সে বড্ড পরিচিত। অপরদিকে মাহিনের চেঁচামেচিতে অরুকে আসতে হলো, এক প্রকার বাধ্য হয়ে। লজ্জিত মুখে সে দাঁড়ালো। সুহানি পক্ষে চেপে ধরেছে অরুকে, অজস্র আদরে মেয়েটাকে ভরিয়ে দিল। রাশভারী গলায় কত শত নরম কথা বলল। অরু আদরে মুখে শুনল সবটাই, জবাব দিতে পারল। গাল দুটো ভারী হয়ে আসছে। আকাশে বড় চাঁদ, ছাদ নির্জন। হিম শীতল বাতাস বইছে, ঠান্ডা আবহাওয়া। সাবিহা দাঁড়িয়ে এক কোণে, দৃষ্টি দূর আসমানে। তার পিছনে লম্বাটে অয়ন, প্রশস্ত দেহ দ্বারা সাবিহাকে চাপটে রেখেছে বক্ষস্থলে। ঠোঁটের বিচরণ চলছে ঘাড়ে, হাত বেসামাল ভঙ্গিতে কোমরে চলে গিয়েছে। মন খারাপ কেন? আমাদের মন খারাপের দিন শেষ, সাবিহা। সাবিহা শিউরে উঠল, তার সর্বাঙ্গ কেঁপে উঠল। নিজেকে ছাড়াতে চাইল, পারল না। অবশেষে ঘুরল, অয়নের চোখে চোখ পড়ল। আমার মন খারাপ না, আমি খুব খুশি। তাই বুঝি? খুশির একটা ঝলক দেখাও। সাবিহা অনিমেষ তাকিয়ে থাকলো, হাত বাড়ালো, অয়নের গাল ছুঁয়ে দিল, মুখ বাড়িয়ে ওর গালে ঠোঁট স্পর্শ করালো। লাজুক গলার স্বরে বলল, দেখলে? ওহো। সাবিহা উঁচু হলো, দ্বিতীয় গালেও চুমু বসালো এবং নিজেই কিঞ্চিত কেঁপে উঠল। নিজেকে ধাতস্থ করে বলল, এবার অয়ন হাসল, সুদর্শন পুরুষের সুদর্শন সেই হাসি। অয়ন মাথা ঝুঁকালো, মাথাটা সাবিহার ঘাড়ে রাখলো, লম্বা শ্বাস নিল, স্রেফ গলায় বলল, সেদিন মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হবে বলে আমি ছাদে ছিলাম ব্যাট বল নিয়ে। বৃষ্টির কয়েক ফোঁটা পড়লো, তুমি তখন দৌড়ে ছাদে এলে। এলোমেলো চুল, অপ্রস্তুত তোমার অবস্থা, চোখ মুখে চিন্তা, ফরফুরিয়ে শুকনো কাপড়গুলো নিতে খুবই ব্যস্ত। আমি ভ্যাবলার মতো তাকিয়ে থাকলাম। এলোমেলো কেশের এই অপ্রস্তুত নারী হৃদয়ে পা ফেললো, খুব যত্নে অজান্তে। ভালো লাগে স্বাদ জাগালো, ধীরে সুস্থে প্রেমে ফেলে দিল। তারপর এক গভীর ভালোবাসা জড়িয়ে ধরলো। নিজেকে আর কখনো ছাড়াতে পারিনি। আমি চাইনি ছাড়াতে। বয়সের ব্যবধান কখনোই ভালোবাসার ঊর্ধ্বে নয়, আমার ক্ষেত্রেও তো নয়ই, সাবিহা। হুম, কি বলো, আমাকে ভালোবাসো? তুমি জানো আমার উত্তর। আমি কিছু জানি না, তুমি বলবে। দেখি, ছাড়ো, নিচে যাব। জবাব দিয়ে যাও। সাবিহা এক সময় নড়াচড়া থামালো, আশেপাশে তাকালো। মনের ভেতরে অনেক কিছু আছে যা অপ্রকাশিত, বলা হয়নি, বলা প্রয়োজন, কিন্তু পারছে না। অয়ন হাল ছাড়ল, ধরে নিল ভালোবাসি, এই মেয়ের মুখ থেকে আর শোনা হবে না। সে সরে দাঁড়ালো, হাসলো, বলল, যাও, শ্বশুরাব্বা না হয় চলে আসবে। তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন, বিয়ের আগে মেলামেশা করা যাবে না। তিনি আরও বলে, আর তো মাত্র 1 মাস সবুর করো। সে কি আর জানে এই প্রেমিক পুরুষের জন্য এই 1 মাস সহস্র বছরের সমান? সাবিহা সরু চোখে দেখল ছেলেটাকে। আচমকাই মনের কথাটি বলার সাহস এলো এবং সেই মুহূর্তেই অয়নকে চমকে সে জানায়, ভালোবাসি। মেহেদি আর্টিস্ট এসেছে গতকাল, দুহাতে মেহেদি পরিয়ে দিয়ে গিয়েছে। টকটকে গাঢ়ও হয়েছে রং, তালুতে ছোট করে লেখা তন্ময় নামটিও রক্তাক্ত লাল। কথায় কথায় তার আশেপাশের মেয়েগুলো বলছে, মেহেদির রং যতটা লাল হয় স্বামী ততটাই ভালোবাসে। সেগুলো শুনে অরুর কী যে লজ্জা লাগছে, সে তো মুখোমুখি হতে পারছে না কারো। আজ গায়ে হলুদ দুজনের, দুপাশ দিয়ে। অরু হলুদ রঙের শাড়ি পরেছে, দোগালে তার হলুদ দিয়েছে মার্জি। ইচ্ছে মতো হলুদ ঘষেছে মেয়েটা, নিজেও নিজের গালে লাগিয়েছে।
হই হুল্লোড়, গান বাজনা, নাচানাচি, চেঁচামেচি সবই হলো। সব থেকে বেশি চেঁচামেচি আসছে অপর পাশ হতে। তন্ময়ের ওখানে এলাহি কাণ্ড ঘটছে। পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে। অরুর হলুদ গোসল হলো। নতুন কাপড় পরিয়ে তাকে বিছানায় বসানো হয়েছে। দুদিন ধরে তার আশেপাশে ছায়ার মতো থাকে সাবিহা আর মার্জি। আরও তো অনেকেই আছে যারা সর্বক্ষণ রুমে থাকছে, তার জন্য তন্ময়ের সঙ্গে দেখা হচ্ছে না, লুকোচুরি চলছে। এই অনুভূতি বড্ড অদ্ভুত। রাতে পাঞ্জাবি গায়ে তন্ময় এসেছে অরুর রুমের সামনে, দুয়ারে দাঁড়িয়ে। কাল শুক্রবার তাদের বিয়ে, আজ রাতে একটু কথা বলবে না? মেয়েটাকে তো ছুঁয়েও তো দেখা হয়নি। মার্জি বুদ্ধিমান, তন্ময়কে দেখতেই আলগোছে রুম থেকে বেরিয়ে গিয়েছে। সাবিহা আগেই চলে গিয়েছে ফোনে কথা বলতে। রুম খালি হতেই তন্ময় ঢুকলো, দরজা লাগালো। অরু তখন শুয়েছিল। হুট করে তন্ময়কে দেখে তড়িঘড়ি করে উঠে বসলো। দাঁড়াতে চাইল, তন্ময় দিল না। জোরপূর্বক পুনরায় শুইয়ে দিল তাকে। পাশে সে শুয়ে পড়ল, মাথাটা অরুর বুকে রাখল। হাত দুটো অরুর নরম কোমর পেঁচিয়ে নিয়েছে, নিজের সাথে লেপ্টে ধরেছে। ধীর গলায় জানালো, ঘুম ধরছে? তাহলে ঘুমান গিয়ে। এই তো ঘুমাচ্ছি। না না না, নিজের রুমে গিয়ে ঘুমান। তন্ময় হাসল, মাথা তুলে তাকালো। চোখজোড়া ঘুমে লাল হয়ে গিয়েছে। তোকে নিজের সাথে জাপটে ধরে ঘুমাতে ইচ্ছে করছে। অরু হার মানল, আরাম করে শুলো। তন্ময়কে নিচের বুকে শোবার জায়গা করে দিল যেন। ডান হাতে চুলও টেনে দিতে শুরু করলো। তন্ময় আরামে গোঙালো, অল্প সময়ের মাঝেই ঘুমিয়ে পড়ল। অরু তবুও সেভাবেই থাকলো। দেখা গেল সেও সেভাবেই ঘুমিয়ে পড়েছে। দুজন দুজনের আলিঙ্গনে রয়ে গেল সারাটি রাত। এই মনে হয় একমাত্র বিয়ে যেখানে কান্নাকাটি নেই, রয়েছে উল্লাস, উচ্ছ্বাস, আনন্দ। সবাই নাচ গানে ব্যস্ত। নতুন বউ সোফায় বসে ফল খাচ্ছে, নতুন বর হাঁটু গেড়ে তার বউয়ের নখ কাটায় ব্যস্ত। এই দৃশ্য একটু কমিক্যাল, আবার আনন্দদায়কও। এত মেহমানদের মাঝে অরু কলিকে দেখতে পেয়েছিল, যেই কলি একসময় তার তন্ময় ভাইকে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ আল্লাহ তোয়ালা তন্ময়কে শুধু তার জন্য পাঠিয়েছেন। তারপর সে সুমনাকেও দেখেছে, শুনেছে সুমনারও বিয়ে ঠিক হয়েছে বড়লোক খানদানি এক পুরুষের সঙ্গে। ওরও হেসে শুভকামনা জানিয়েছে। মনে প্রাণে সে চায় কাছের মানুষ সবাই সুখী হোক, ভালো থাকুক, আনন্দে কাটুক তাদের দিনগুলো। মাসখানেক গেল, ঘনিয়ে এলো অয়ন সাবিহার বিয়ে। প্রস্তুতি শুরু হলো। কমিউনিটি সেন্টার বুক করা হলো, বেশ কয়েকটা ফাংশনাল অ্যাক্টিভিটিস হবে, এক এক দিন এক একটা। তোড়জোড় করে শপিং শুরু হলো, কেনাকাটায় ব্যস্ত সবাই। অরু নিজেও শপিং মল যেতে চেয়েছে, তবে পারেনি। তাকে তন্ময় গার্ডে রাখে, অফিস ছেড়ে তার পিছু লেগে থাকে। হুকুম আদেশ ঠোঁটে লেগেই থাকে মানুষটার। এই তো সেদিনের ব্যাপার। অরু ভার্সিটি যাবে একটা ক্লাস করতে, অমনি তন্ময় অফিস ছেড়ে চলে এলো। তাকে নিচে নিয়ে যাবে ভার্সিটি, ক্লাস শেষে আবার নিয়ে আসবে সঙ্গে। এতে অবশ্য অরুর ভালোই লাগে, মনের ভেতরটা শান্তিতে মিইয়ে যায়। সাবিহার গায়ে হলুদে সবার সাথে মিলেমিশে অরু হলুদ শাড়ি পরে, জর্জেটের, পাতলা। তার মিশ্রণ ধবধবে পেট দৃশ্যমান, পেট তার সামান্য উঁচু। অরু আয়নায় পর্যবেক্ষণ করছে। এমন সময় রুমে তন্ময় এলো। সে পাঞ্জাবি পরে, হাতে ঘড়ি, চুলগুলো সেট করা, কপালে ভাঁজ। বিরক্ত বটে, কদিন যাবৎ বেশ ছোটাছুটি, একটা বড়সড় অনুষ্ঠান মুখের বিষয় নয়। অরুকে দেখে তন্ময়ের কপালে ভাঁজের সংখ্যা বাড়ল। এটা কি পড়েছিস? শাড়ি। খোল, কামিজ পর। অরু মুখ ভেঙালো। সে এভাবেও শাড়িটা খুলে ফেলতো। এমন পেট দেখিয়ে কি সে বেরোতে পারবে? কখনোই না। তবে তন্ময়কে সেগুলো বলল না, একরোখা জেদ নিয়ে দাঁড়িয়ে, যেন এভাবেই যাবে অনুষ্ঠানে। তন্ময় এগিয়ে আসলো, খুব কাছাকাছি, ঘনিষ্ঠ হলো, লম্বা শ্বাস নিল, সুগন্ধি নাকে এসে বাড়ি খেলো। অরুর পেটে হাত রাখলো, হালকা হাতে ছুঁড়ে দিল, ঘাড়ে কামড় বসিয়ে আওড়ালো। আমাকে জ্বালাবি না, জ্বালালে খবর আছে তোর। অরুর মন প্রাণ শরীর থরথর করে কেঁপে উঠল। চোখ বুঝল শক্ত করে, ঘন ঘন শ্বাস ফেলল। তন্ময় ছাড়ল তাকে, বেরুতে বেরুতে বলল, তাড়াতাড়ি কর।
বিয়ের দিনে অয়ন শেরওয়ানিতে হাঁচির বর সেজে নিজের সাবিহাকে কবুল বলে নিজের করে নিতে আলিস্তান কমিউনিটি সেন্টারের জাঁকজমকপূর্ণভাবে সাজানো সোফায় অয়ন বসে। বউ এখনও এসে পৌঁছয়নি। পার্লার থেকে সোজা আসবে। অয়ন ছটফট করছে। তার আচার আচরণ সকলের নজরে এসেছে। কমবেশি সবাই তাকে নিয়ে মজার ছুতোয় হাসি তামাশা করছে। কনের গাড়ি এসেছে। হৈহুল্লোড় পড়ে গেল। অয়ন হুড়মুড়িয়ে দাঁড়ালো। সদর দরজায় নজর ফেলল। বড় ভাই আর বাবার হাত ধরে এগিয়ে আসছে তার পানে। বউ রূপে পরী সেজে, রূপকথার পরী, যে আসমান থেকে নেমেছে। অয়নের চোখ কেমন অজান্তেই জ্বলে উঠল। সে হাসল। সাবিহা কাছাকাছি আসতেই হাত বাড়ালো, টেনে উঠালো স্টেজে। সবার সামনেই কপালে চুমু বসিয়ে ফেলল। হাসাহাসির রেশ পড়ল। সাবিহা লজ্জা পেল। লেহেঙ্গা ধরে অয়নের পাশে গিয়ে বসলো সোফায়। ফটো সেশন হলো। এরপরই হুজুর এসেছে। কবুল বলার সময়টাতে সাবিহা চুপসে গেল। সে কিছুতেই মুখ খুলছিল না। চোখের কোণ ঘেঁষে নিচু গতিতে অশ্রু বইতে শুরু করেছে ইতিমধ্যেই। তার কান্না দেখে বাকিরাও ঠিক নেই। মোস্তফা সাহেব আড়ালে চোখের কোণ মুছে নিলেন। ঠোঁটে চাপা হাসি বরাদ্দ রাখলেন। তন্ময়ের শান্ত চোখ জোড়াও শান্ত নেই। জবেদা বেগম মুখ ঘুরিয়ে কেঁদে ফেললেন। হুজুর বেশ কয়েকবার বলেছেন বলো মা কবুল। শেষ মুহূর্তে সাবিহা কবুল বলে দেয়। হয়ে যায় অয়নের, চিরজীবনের জন্য। অপরদিকে অয়ন সময় নেয় না। 4G স্পিডে 3 কবুল বলে ফেলে। এই নিয়েও এক দফা হাসির রোল পড়ে। বিদায়ের পালা। হয়তো মেয়ে পাশের বাসায় যাচ্ছে। তবে যাচ্ছে তো। এতেই মনের একাংশ খালি হয়ে গিয়েছে পিতামাতার। গাড়িতে এক প্রকার জোরপূর্বক তুলে দেয় তন্ময়। বোকা মেয়ে, এভাবে কাঁদার কি আছে? ওকে দিলেই দেখবি আমরা আছি। রাতের 1টা 9 বাজে। রাস্তা শুনশান। গাড়ি দু একটা ছুটে যাচ্ছে। হেডলাইটের হলুদ আলো মাথার উপর। মার্চির হাতে উঁচু জুতো, পরনে লেহেঙ্গা, মুখে সাজসজ্জা, ঠোঁটে লাল লিপস্টিক। সাবিহা অয়নের বিয়ে থেকেই বেরিয়ে এসেছে। পাশে লম্বা চৌড়া দেহের মাহিন, কোট স্যুট পরে, দুহাত দুপাশে। হঠাৎ হাত বাড়িয়ে মার্চির জুতো ছোড়া নিজের হাতে নিয়ে নিল। মার্চি হাসল, কিছু বলল না। হেলে তুলে হাঁটছে, গুনগুন করে গান গাইছে। মাহিন গলা পরিষ্কার করে শুধালো। তোমার কেমন ধরনের ছেলে পছন্দ? মার্চি হাসল, চোখ তুলে তাকালো, হাসি অটল রেখে জবাব দিল। ছেলে নয়, পুরুষ পছন্দ। সিম্পল হিসেবে তুমি হলে বেস্ট হয়। মাহিনের পদচারণ থমকে গেল। মার্চি শব্দ করে হাসল, হাঁটা থামালো না, পিছু ফিরল না, পুনরায় বলল। তোমার কি ধরনের মেয়ে পছন্দ? আমাকে পছন্দ না হলে বলতে পারো। মাহিন কেমন হন্তদন্ত ভঙ্গিতে ছুটে আসে। মার্চির হাত ধরে, নরম তুলতুলে ছোট হাত, চোখ মুখে একরাশ ব্যাকুলতা নিয়ে বলে। আমার তোমাকে মারাত্মকভাবে পছন্দ হয়েছে মার্জি। তাই বুঝি? কেন? আমি তো ঠোঁট কাটা স্বভাবের, প্রচণ্ড চঞ্চল, একদম চালাক, একটু বেয়াতপো। তাহলে এইভাবেই, এই মার্জি আমার পছন্দ। মার্চি হাত ছাড়ালো, আবারও হাঁটা ধরল। হুম, দেখা যাক তোমার পছন্দের দৌড় কতটুকু। আমি কিন্তু সিরিয়াস প্রেম করছি। স্যাকা টাকা মেরে আবার বড়লোক মেয়েলোক ধরে চলে যেও না। মাহিন বিরক্ত মুখে মার্চির সামনে দাঁড়ালো। তুমি আমাকে খেপাতে চাচ্ছ? মার্চি আড়ালে ঠোঁট বাঁকালো, মনে আওড়ালো। ইন্টেলিজেন্ট মাহিন সাহেব ধরে ফেলেছে, তাতে কি? আমি তো স্বীকারোক্তি দিব না। মার্চি থামলো না, হাঁটতে হাঁটতে বলল। শোনো, তোমরা হচ্ছে বড়লোক, আর বড়লোক মানুষের আছে সব বড়লোক নামকাম। এদের কখন কি মন চায় বলা বড় কঠিন। দিন শেষে আমাকে ভালো নাই বা লাগতে পারে। আমাকে তখন খোলাখুলি। তুমি আমাকে রাগাচ্ছ কেন মার্জি? আমি রাগলে ঠিক থাকি না, মাথা প্রচণ্ড গরম থাকে, উল্টোপাল্টা কিছু বলে দিব। মার্চি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আপসেট হবার ভঙ্গিমায় সে বলে। এখনই এমন? আর কমাস পর হয়তো বাজে বিহেভিয়ার করেই বসবে, আমাকে চট্টরও মেরে দিতে দ্বিধাবোধ করবে। মাহিন সাংঘাতিক রাগল, কপালের রগ ফুলে উঠল। মার্জি স্টপ ইট। কি বলছো? এমন কিছু কখনোই হবে না। আমি কাপুরুষ নই। তুমি আমাকে মারাত্মকভাবে রাগাতে জানো। মার্চি থামল,
ঘুরে তাকালো, দৃষ্টিতে দৃষ্টি মিলল। অসহ্যকর এক হাসি ছুটেছে তার ঠোঁট ঘেঁষে। পা জোড়া উঁচু করে মুখটা মাহিনের কানের কাছটাই নেয়। হাসিটুকু অটল রেখে সে বলে, রাখলে তোমায় মারাত্মক হ্যান্ডসাম দেখায়, আমার চোখে ধাঁধা ধরিয়ে দেয়। তোমার এই রাগী রূপ দেখার জন্য ভবিষ্যতে আমি 7 সমুদ্র পাড়ি দেব, অতল সাগরে ডুব দেব, অতল সাগরে ডুবে যাব, আসমান সমান তোমায় ভালোবাসবো। মার্জি হাসল, সুন্দর হাসি। থমকে যাওয়া মাহিনের হাত থেকে জুতো চোরা নিয়ে পড়ে ফেলল। পুনরায় হাঁটা ধরল। কিছু দূর যেতে না যেতেই শক্ত বাহুতে আটকে পড়ল। পেটে পুরুষশালী হাতের স্পর্শ পেল। মাহিনের গলার স্বর সামান্য কাঁপল। তুমি আমাকে পাগল করে দিবে। অসহ্যকর হাসিটা এবারও মার্জির ঠোঁটে। চোখ বুজে সে নিচু মনে আওড়ালো, তুমি তো আমাকে পাগল করলে, হৃদয় ব্যাকুল করালে, প্রেমের ফাঁদে ফেললে, ভালোবাসতে বাধ্য করলে। এখন তুমিও হও জানাব। অয়ন সাবিহার বাসর রাত অদ্ভুত বটে। রাতের 2টো। দীপ্ত তাদের ফুলের বিছানায় টান টান হয়ে বসে ল্যাপটপে মুভি দেখছে। তাকে অনেকেই নিতে এসেছে, কিন্তু পারছে না। এদিকে অভ্র অয়নের পেশেন্স ভেঙে যাচ্ছে। ইচ্ছে করছে দীপ্তকে কাঁধে তুলে শাহজাহান বাড়ি রেখে আসতে। সাবিহার ঘুম ধরেছে, তাই সে ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছে। গয়নাকাটি লেহেঙ্গা খুলে কামিজ পরেছে। মেকআপ চুলের সেটিং সময় নিয়ে শেষ করেছে। শরীর দুর্বল হয়ে পড়েছে। সে জড়সড় ভঙ্গিতে দীপ্তর পাশে শুয়ে পড়ল। অয়ন থমথমে চেহারায় সবটা দেখে গেল। 3টের দিক তন্ময় আসে হন্তদন্ত ভঙ্গিতে। দীপ্তকে ঘাড়ে তুলে নিয়ে যায় শাহজাহান বাড়ি। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ঘরের দরজা আটকায়। সাবিহা ঘুমে বিভোর। অয়ন হেসে দুপাশে মাথা দুলালো। বাতি নিভিয়ে এসি অফ করলো। জানালা খুলে দিল। সিলিং ফ্যান ছেড়ে দিল। আকাশে চাঁদটা জ্বলছে দাউ দাউ করে। অয়ন বিছানার সামনে দাঁড়ালো, বুকে হাত চেপে ধরল। এই দৃশ্য ঘুমের ঘোরে কত শত বারই না দেখেছে, অথচ আজ স্বপ্নটা বাস্তবে তার সামনে ঘটছে। অয়ন হুড়মুড়িয়ে বিছানায় ওঠে। ঘুমন্ত সাবিহার মুখশ্রী জুড়ে সহস্র চুমু খেয়ে নেয়। সাবিহা গোঙায়, বিরক্ত হয়। ঘুমে কাবু সহস্র চোখ মেলে না। অয়ন ছোট গলায় আওড়ায়, আজ বেঁচে গেলে কাল থেকে আর বাঁচবে না। 7-8 মাস পরের ঘটনা। আষাঢ়ে মাস, বৃষ্টি বাদলের দিন। রাস্তাঘাট সারাদিন শ্যাতলা। দিনে 8 ঘন্টা ধরনীর বুকে বেহিসেবি বর্ষা নামে। প্রকৃতি করে তোলে উচ্ছ্বাস প্রাণবন্ত। অরুর বৃষ্টির দিনগুলো পছন্দ। বৃষ্টি দেখা তার মোস্ট ফেভারিট কাজ। আগে বৃষ্টি হলে দৌড়ে বারান্দায় যেত, ভিজত। এখন কি আগের মতো সে আছে? অরু এখন নড়তে পারে না। বিছানা থেকে উঠতেই কষ্ট হয়। ভারী বড় পেট ধরে উঠতে হয়। পানি জমানো পা ফেলে ধীরে সুস্থে হাঁটতে হয়। মুখশ্রী ফুলে টমেটো। মা হলে নাকি নারীদের আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। আসলেই তাই। অরুকে দেখলে দেখতেই ইচ্ছে করে। মেয়েটাকে চোখ ধাঁধানো মায়াবী লাগে, সৌন্দর্যের রানী। তন্ময় অফিস যায় না ইদানিং, বেশিরভাগ সময় বাড়ি থাকে। অরুর পাশাপাশি কাছাকাছি। আজ একটু বেরিয়েছে, খুব দরকারি, তাই সে একান্ত এসে বসেছে ব্যালকনিতে, চেয়ার পেতে। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে ছুঁয়ে দিচ্ছে। অরু চোখ বুঝল, দুহাত তার পেটে রেখেছে। মানুষ হিসেবে তার পেট সাংঘাতিক বড়। পেট এতটা বড় কেন, এই নিয়ে সুমিতা বেগমের চিন্তার শেষ ছিল না। পরে যখন 8 মাসে চেক আপে গেল, তখন চিন্তা কমার বদলে বাড়ল বলে। বাড়ির সকলে ভয়ে জড়সড়। চিন্তা ভাবনায় ঘুম খাওয়া দাওয়া সপ্তাহ খানিক জন্য উড়ে গেল। তন্ময় ফিরেছে। অরুকে রুমে না দেখে চেঁচামেচি শুরু করলো। অরু হাসল, আওয়াজ দিল। এই যে। তন্ময় দ্রুত পায়ে ব্যালকনিতে আসলো, ভ্রু চোরা কুঁচকে ফেলল। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগবে। লাগবে না। তন্ময় তার সামনে হাঁটু গেড়ে বসল। মাথাটা ঝুঁকিয়ে কান পেতে দিল অরুর বড় সড়ো পেটে। দুষ্টুমি সুরে আওড়ালো। কি করে আমার সোনামণিরা? অরু হাসে। তন্ময়ের মাথায় হাত রাখে, চুল টেনে দেয় নরম হাতে, শুধায়। গোসল নিয়ে খেয়ে নিন। হুম, আয়।
তন্ময় ধরে উঠালো, খুব মনোযোগী হয়ে অরুকে ভেতরে নিয়ে আসলো, বিছানায় বসালো, অফিস ব্যাগ থেকে একটা বাটি বের করে সামনে রাখলো। হালিম এনেছে সে। কয়েকটা মাস যাবৎ তন্ময় কিছু না কিছু আনেই, মূলত অরুর পছন্দের সব। অরুর চোখজোড়া বড় হয়ে এলো। কেমনে বুঝলেন আমার হালিম খেতে ইচ্ছে হচ্ছিল? এমনি খেয়ে নে, আমি গোসল করে আসি। অরু মাথা দোলায়, পুরোটা হালিম সাফ করে। কয়েকটা মাস ধরে অরু খুব জ্বালাতন করেছে, বিশেষ করে তন্ময়কে। রাত বিরেতে তন্ময়কে উঠিয়ে কেঁদেছে, না হয় এটা সেটা খেতে চেয়েছে, না হয় ঘুমাতে পারছে না বলে তন্ময়কেও নিজের সঙ্গে জাগিয়ে রেখেছে। অথচ মানুষটা বিন্দুমাত্র রাগ বিরক্ত হয়নি, অরুকে শান্ত করেছে, বুঝিয়েছে, যা চেয়েছে দিয়েছে, দিচ্ছে। অরু এখন যা বলে বাড়ির সবাই তাই করে, তার আবদার কেউ ফেলতেই পারে না। 23 তারিখ বৃহস্পতিবার বিকেলের দিক। অরুর পেটে যন্ত্রণা ওঠে, মারাত্মক যন্ত্রণা, মরণ যন্ত্রণা। তার ডেট আরও 2 দিন পর, তাই বাড়িতে পুরুষ মানুষ নেই। তন্ময় বেরিয়েছে মিটিংয়ের জন্য। আনোয়ার সাহেব কিংবা মোস্তফা বা ওহির সাহেবও বাড়ি নেই। বাইরে অঝোর ধারায় বর্ষা, তুফান ছেড়েছে। বাইরের অবস্থা ভালো না। সমিতা বেগম স্বামীকে কল করেন, ফোন বন্ধ। সবিতা বেগম ছেলেকে লাগাতার কল করতে থাকেন, কল ঢুকছে না। 7তম কল ভাগ্যক্রমে ঢোকে। সবিতা বেগম তাড়াহুড়ো গলায় বলে, অরুকে হাসপাতালে নিতে হবে। অপর পাশে তন্ময় ঘাবড়ে যায়, আসছি বলে ছুট লাগায়। আধা ঘন্টার মধ্যে ঝড়ের গতিতে ফিরে সে, হন্তদন্ত ভঙ্গিতে। চিন্তিত ঘাবড়ানো মানুষটা, বুকের ধরপড়ানো কমেনি। অরুকে তুলে দ্রুত এগোয় গাড়ির দিকে। গাড়িতে চড়িয়ে জবেদা বেগম এবং সুমিতা বেগমকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোয়। রাস্তায় গাছ ভেঙে পড়েছে, গাড়ি দমিয়ে দিচ্ছে ঝড়। তন্ময় দক্ষ হাতে গাড়ি ঘোরায়। অরু যন্ত্রণায় ডুকরে কাঁদছে, তাকে চাপটে ধরে আছে সুমিতা বেগম এবং জবেদা। অরুকে ভেতরে নেওয়া হয়েছে, ইতিমধ্যেই সবাই উপস্থিত হাসপাতালে। তন্ময় ছটফট করছে, স্থির নেই, করিডোরে পা চালাচ্ছে, চিন্তায় হাত পা অসাড় হয়ে আসছে, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে। উদ্ভট চিন্তা ভাবনা মাথায় আসছে। মাগরিবের আজান পড়েছে। তন্ময় থমকালো, পরপর দ্রুত পায়ে বেরিয়ে গেল। পাশেই মসজিদ। তার দোয়া আজ একটাই, আল্লাহর কাছে চাওয়াও একটাই। অরুর সিজার হচ্ছে, নর্মালি বেবি হবে না, ডাক্তার জানিয়েছেন। তন্ময় ফিরেছে সবে, তৎক্ষণাৎ খুলে গেল দরজা। স্পষ্ট শিশুর কান্নার স্বর ভেসে এলো। দুজন নার্স এগিয়ে আসছেন। দুজনের কোলে দুটো ফুটফুটে শিশু, যমজ ভাই বোন তারা। তন্ময় বাচ্চাদের পানে তাকালো, পরপর পেছনে। আমার স্ত্রী। তন্ময় বুকে আটকে রাখা শ্বাস ফেলল। অজান্তে কখন চোখের কোণ ভিজেছে জানা নেই। নার্স শিশুটিকে কোলে দিল তন্ময়ের। তন্ময় কম্পিত হাতে ছোট্ট নিষ্পাপ প্রাণ নিয়ে তাকিয়ে রয়েছে। পরপর বুকে আগলে নিয়েছে, দু চোখে ভিজে উঠেছে। মাথা ঝোঁকালো, কপালে ঠোঁট ছোঁয়ালো, আওড়ালো। আব্বু, আমার বাবা। মানুষের জীবন সময়ের ইশারায় চলে, বছরের পর বছর সময়ের তালে চলে যায়। জীবন পাল্টে যায়, মানুষ পরিবর্তন হয়। মানুষ মাত্রই পরিবর্তনশীল কিনা, এর মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়, সম্পর্ক ভেঙে যায়। কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করে তো কেউ জন্মের। এই তো জীবন। দেখতে দেখতে কেটে গেল 3টে বছর। চোখের পলকে পেরিয়ে গেল কেমন, মনে হচ্ছে এই তো কালই ওরও পুরো শাহজাহান বাড়ি নেচে কুদে বেড়ালো। অরুরাজ অনার্স ফাইনালের শেষ পরীক্ষা। পরীক্ষা দিয়ে বেরিয়েছে সে মাত্র। সদর দরজায় দাঁড়িয়েছে, কারো অপেক্ষায়। পরীক্ষার হলের সাথীও পাশে এসে দাঁড়ালো। নাম তার জুই, সেও কারো অপেক্ষায়। মিষ্টি হেসে বলল, এই অরু, দাঁড়িয়ে আছো যে? আমার ফ্যামিলি আসবে। জুই হাসলো। যেভাবে বলছো যেন পুরো ফ্যামিলি আসবে। ঠিক ধরেছ, পুরো ফ্যামিলি আসবে। এখানে? হ্যাঁ, আমরা এখান থেকে ভ্যাকেশনে যাব। মূলত আমার জন্য এতদিন ধরে যাওয়া হচ্ছিল না, পরীক্ষা শেষ, তাই এখান থেকেই বের হব। মনে হচ্ছে খুব সুন্দর পরিবার আছে তোমার। অনেক সুন্দর। জুই ভেবে প্রশ্ন করল, তুমি তো ম্যারিড, তাই না? ভাইয়ার নাম জানো কি? তন্ময় শাহজাহান। আই ওয়েট, তোমার নামের শেষেও তো শাহজাহান। অরুর হাসি দীর্ঘ হলো।
তোমার চাচাতো ভাই। মাশাল্লাহ, কিভাবে কি? এভাবেই আল্লাহর রহমতে হয়ে গেল। তিনি আমাকে দিয়ে দিলেন শ্রেষ্ঠ জীবন সঙ্গী। সেই মুহূর্তে ৩-৪টে গাড়ি রাস্তা আটকে থামল সদূরে। অরু হেসে তাকালো। পরপর বেরিয়ে এলো দুটি বাচ্চা, ৩ বছরের, একটি ছেলে আর একটি মেয়ে, সমান উচ্চতার, ভিন্ন চেহারার। খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায় ছেলেটি তার মায়ের মতো দেখতে আর মেয়েটি তার বাবার মতো। বাচ্চা দুটো ছুটে এদিকে আসছে, ছোট ছোট পায়ে। ফুলো সুস্থ সবল গাল দুটো তাদের দৌড়ানোর গতিতে নড়ছে। পেছন থেকে বেশ কিছু গলা ভেসে এলো। নানা ভাই, ধীরে ধীরে যেতে হয়। জুই খেয়াল করলো সুন্দর বাচ্চা দুটো তাদের দিকে আসছে, উচ্চস্বরে অস্পষ্ট আধস্বরে ডাকছে। জুই চমকে পাশে চায়। অরু হাঁটু ভাঁজ করে বসে দুহাত মেলে দিয়েছে। জুই মুগ্ধ নয়নে অবিশ্বাস্য গলায় শুধালো, তোমার বাচ্চা আছে? অরুর বাহুতে দুটো সুস্থ সবল বাচ্চা ঢুকে পড়ে। গলা চাপড়ে আহাজারি করে ওঠে, ঘুরতে যাবার বায়না ধরে। অরু হেসে বলে, আমি 2 বাচ্চার মা। তারপর সে উঠে দাঁড়ায়। গাড়ির সামনে দাঁড়ানো এক সুদর্শন পুরুষ দেখিয়ে বলে, এই যে আমার তন্ময় ভাই, আমার স্বামী। জুই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। অরু আরও বলে, এখানে আমার পুরো পরিবার, আমার জীবন। জুই দেখল সেই সুদর্শন পুরুষ এগিয়ে আসে। অরু এগিয়ে যায়। লোকটা পকেট থেকে রুমাল বের করে অরুর কপালে মুছে দেয়, ঠোঁট নাড়িয়ে কিছু বলে, তারপর 2 সন্তান অনায়াসে কোলে তুলে নেয়। অরুকে ইশারায় আসতে বলে এগিয়ে যায়। অরু মাথা ঘোরায়, হাত নাড়ে। বিদায়। জুই অনিমেষ তাকিয়ে থাকে, ছোট্ট গলায় বলে, বিদায় অরু, সারা জীবন সুখে থেকো, ভালো থেকো, দোয়া রইল।